ক্লাস 7-এর পঞ্চম অধ্যায়টি 5.5। তো চলো এখানে দেখি কি রয়েছে। রিড দ্য নোট টু নো মোর অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি ইন পেয়ার্স অর গ্রুপস। অর্থাৎ একটা গল্পের কী কী বৈশিষ্ট্য থাকে যেগুলো আমরা আগের প্রশ্নে অনুমানসূচকভাবে লিখেছি। তো এখন দেখব সেগুলো আসলে এখানে কতটুকু আমরা মেলাতে পেরেছি। কিছু টিকা দেওয়া আছে, সে সম্পর্কে আমরা জানবো। তো চলো এখন আমরা দেখে নিই কী কী রয়েছে নোট। এখানে যেই লেখাগুলো রয়েছে এর অনুবাদ নিচে দেওয়া রয়েছে। সো এই ক্ষেত্রে আসলে আমার ঠিক অনুবাদ বলাটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে না, তাই আমি তোমাদেরকে অনুবাদের বিষয়গুলো, সেখানে কিছু বোঝার বিষয় রয়েছে, সেগুলোকে আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা দেখো কী বলা হচ্ছে। একটি গল্পের চরিত্র কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তু হতে পারে, যেটা আমরা আগে প্রশ্নগুলো করার সময় দেখেছি। একটি গল্প অন্তত একটা চরিত্র থাকতেই হবে, কিন্তু বেশিরভাগ গল্পে একাধিক চরিত্রের উপস্থিতি থাকে। একটিগুলো বিভিন্ন ধরনের চরিত্র থাকতে পারে, সেটা আমরা অলরেডি জানি। এখন আসলে আমরা মূল আলোচনায় আসি। একটি গল্পের প্রধান চরিত্রকে বলা হয় প্রোটাগনিস্ট। অর্থাৎ এই যে গল্প, কবিতা, এগুলো হচ্ছে সাহিত্যের বিষয়। তো এই সাহিত্যের ভাষায় একটা গল্পের প্রধান চরিত্রকে বলা হয় প্রোটাগনিস্ট। সাধারণত একজন প্রোটাগনিস্টকে নম্র, বন্ধুত্বপূর্ণ, সদয়, সাহসী রূপে দেখানো হয়। উদাহরণস্বরূপ আলিফা হলো মাই বার্থডে সারপ্রাইজ, গল্পের প্রোটাগনিস্ট বা প্রধান চরিত্র। অর্থাৎ গল্পের যে মূল চরিত্র থাকবে, ক্যারেক্টার থাকবে, সে হবে যাকে আমরা একজন আদর্শ মানুষ মনে করি, এরকম একজন চরিত্রের অধিকারী। এবং উপরে তোমরা যে গল্পটি পড়েছো মাই বার্থডে সারপ্রাইজ, গল্পের যে আলিফা ছিল সেই কিন্তু এই গল্পের মেইন ক্যারেক্টার বা যাকে বলা হচ্ছে প্রোটাগনিস্ট। তারপর আসলে দেখি প্রোটাগনিস্টের প্রধান প্রতিপক্ষকে অ্যান্টাগনিস্ট বলা হয়। অর্থাৎ প্রোটাগনিস্ট গল্পের যে মূল চরিত্র থাকে বা যাকে আমরা নায়ক বলে থাকি, তার বিপরীতে দেখবে একজন ভিলেন থাকে। তো সেই ভিলেনকে মূলত বলা হয় নায়কের প্রতিপক্ষ বা অ্যান্টাগনিস্ট সাহিত্যের ভাষায়। এবং সে সবসময় নায়কের বিরুদ্ধে কাজ করবে, নায়কের ক্ষতি করার চেষ্টা করবে। আচ্ছা, উদাহরণস্বরূপ সিন্ড্রেলা গল্পে সিন্ড্রেলার দুষ্ট মা অ্যান্টাগনিস্ট। তোমরা সবাই কম বেশি সিন্ড্রেলা গল্পটি পড়েছো, সেখানে তোমরা দেখেছো যে তার সৎ মা, সেই হচ্ছে কিন্তু মূলত সেই গল্পের ভিলেন। এরপর যে পয়েন্টে আসছে একটি গল্পের পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ দৃষ্টিভঙ্গি। কোন দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি লেখা হচ্ছে সেটি, এবং কে বর্ণনা করছে সেটি। যেমন কোনো গল্পের চরিত্র, যে মূল চরিত্র সেই গল্পটি বলে। যেমন তুমি তোমার গল্প যখন কাউকে বলো, সে বিষয়টি থাকছে। তুমি তোমার কথা বলো যে আমি এটা করেছিলাম, আমি অমুক জায়গায় গিয়েছিলাম, বা এটা হয়েছিল, সেটা সেই কথাটি এখানে বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন, যেটা আমি ইংরেজি গ্রামারে আমরা বলে থাকি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনে যখন গল্প বলা অনেক সময় পাওয়া যায়। যেমন আই ওয়ান্টেড টু গিভ এ সারপ্রাইজ, আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হি টোল্ড মি টু গো টু দ্য ফিল্ড, সে আমাকে বললো মাঠে যেতে। এখানে গল্পের আমি হচ্ছি মূল চরিত্র। যখন একজন বর্ণনাকারী পাঠককে গল্প বলে বা বর্ণনা করে, তখন তখন তাকে যখন বর্ণনাকারী পাঠককে গল্প বর্ণনা করে, তখন তাকে মধ্যম পুরুষ বলা হয়। অর্থাৎ একজন অন্যজনকে গল্পটি বলছে, শোনাচ্ছে, যখন এরকম একটা সেন্স কাজ করবে, তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। ইউ থাকবে এ ধরনের গল্পগুলোতে। যেমন ইউ হ্যাভ লটস অফ ফ্রেন্ডস বাট ইউ লাইক টু স্পেন্ড মোর টাইম উইথ ইউর গ্র্যান্ডমা। যেমন তোমার অনেক বন্ধু রয়েছে, কিন্তু তুমি তোমার দাদির সাথে সময় কাটাতে বেশি পছন্দ করো। আমরা অনেক সময় এভাবে বলি। যেমন যদি বলি যে মনে করো তুমি একটা জায়গায় ঘুরতে গেলে, সেই জায়গায় গিয়ে তুমি সুন্দর সুন্দর দৃশ্য দেখলে, এরকম যখন বলা হয়ে থাকে, তখন সেটা সেকেন্ড পার্সনের গল্প বলা হয়। আর সবশেষে রয়েছে নাম পুরুষ বা থার্ড পার্সনের পয়েন্ট অফ ভিউ। এটা বলতে বোঝায় মূলত গল্পের বাইরে থেকে একজন আমাদেরকে গল্পটি শোনাচ্ছে এমন। যেমন এক্ষেত্রে হি, শি, ইট, দে এগুলো পাওয়া যায়। এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন হোয়াট এভার হি সেড ওয়াজ সেড ওয়েল অ্যান্ড হোয়াট এভার হি ডিড ডান গ্রেসফুলি। অর্থাৎ আমরা যখন তৃতীয় একজন ব্যক্তি তার কোনো কিছু বলছি, তার কোনো কথা বলছি, সে যা বলেছিল সে ভালোই বলেছিল, সে যা করেছিল সেও ভালো করেছিল, এরকম আর কি। যেমন যদি বলি একটা গল্প আমরা এভাবে, যে করিম একটা ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে স্কুলে গিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করে, যখন আমরা এইভাবে একটা গল্প বলি, তখন সেটাকে বলা হচ্ছে থার্ড পার্সন পার্সপেক্টিভ। এবারে আসো আমরা সেন্ট্রাল থিম বা একটা গল্পের মূল থিম, যেটা আমরা আগের প্রশ্নগুলো আলোচনার সময় একটা আইডিয়া নিয়েছিলাম, সেই বিষয়টা এখন আরেকটু ক্লিয়ার করি। তো দেখো এখানে কি রয়েছে, মূল থিমের মধ্যে কী থাকবে। আচ্ছা, গল্পের মূল বিষয় যেটি, সেটি হলো, অর্থাৎ লেখক এই গল্পটি থেকে
কী শিক্ষা দিতে চান, এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় কী রয়েছে, সেটি হচ্ছে মূলত সেন্ট্রাল থিম। একটি গল্পে অনেকগুলো সেন্ট্রাল থিম থাকতে পারে, কয়েকটা বিষয় লেখক ইঙ্গিত করতে পারেন আমাদেরকে বোঝানোর জন্য। এটা আমাদেরকে অনুমান করে বুঝে নিতে হয় যে লেখক কী শিক্ষা দিয়েছেন, এটা সরাসরি বলা থাকে না। এর জন্য চরিত্রগুলোকে তাদের কার্যকলাপ এবং তাদের কার্যকলাপের ফলাফলগুলো পর্যবেক্ষণ করতে হয়। আচ্ছা দেখি, একটি গল্পের থিম লিখতে গিয়ে কী কী বিষয় খেয়াল রাখতে হয়? একটি সম্পূর্ণ বাক্য লিখতে হবে, একটি শব্দ নয়। অর্থাৎ একটা ফুল সেন্টেন্স থাকবে, একটা শব্দ দিয়ে সেটা বোঝানো যাবে না। গল্পের কোনো চরিত্রের বা নাম লেখা যাবে না। যখন আমরা সেন্ট্রাল থিম লিখবো তখন সেই গল্পের যে ক্যারেক্টারগুলো আছে তাদের নাম আমরা উল্লেখ করবো না। এবং সবশেষে গল্পের কেন্দ্রীয় বিষয় বা উপাদানটি সবার জন্য সত্য, অর্থাৎ গল্প থেকে যে শিক্ষাটা থাকবে সেই শিক্ষাটা সর্বজনীন হবে, অর্থাৎ সবার জন্য এটা কমন একটা বিষয় হবে। যেমন যদি এক্সাম্পল দেওয়া রয়েছে, লায়ার কাউবয় গল্পের কেন্দ্রীয় বিষয় হলো ইফ ইউ লাই ইউ উইল লুজ দ্য ট্রাস্ট অফ পিপল। এই লায়ার কাউবয় গল্পটি তোমরা সবাই কম বেশি পড়েছো, যে মিথ্যাবাদী রাখালের গল্পটি। এই গল্পের যে শিক্ষণীয় বিষয়, যে মিথ্যা বললে একসময় সেখানে মানুষ আর বিশ্বাস করে না, এটা কিন্তু সবার জন্য সত্য। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়। বা আমরা যদি আচ্ছা যাই হোক, তো আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো, এই অনুবাদটুকু। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটি করি। এছাড়া এখানে কোনো বিষয় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা সেটা কমেন্টে জানালে আমি সেটার রিপ্লাই দিয়ে দিব।